হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। ইন্দ্রাণী লাইফস্টাইল চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দেরি করে ঘুম থেকে উঠে আজকে যা কাণ্ডটা ঘটিয়েছি আমি কি বলবো। এই যে দেখুন, এটা কড়াইতে দেখছেন, এটা হচ্ছে মসুরির ডাল। মসুরির ডালটা বড়মশাই আগের থেকে একটু সিটি মেরে রেখেছিল, মানে এই যে আমাকে ঘুম থেকে উঠতে লেট হচ্ছে দেখে নিজে একা একাই এসে ডালটা একটু সিটি মেরে রেখেছে, মানে সিদ্ধ করে রেখেছিল। আমি ঘুম থেকে উঠে দেখি বড়মশাই রান্না করছে, তো তাড়াতাড়ি চলে এলাম রান্নাঘরে। বলল, ডালটা আমি সিটি দিয়ে রেখেছি, তুমি শুধু ফোড়ন দিয়ে দিও। ফোড়ন দিতে গিয়ে যা হলো আর কি, ওই সিদ্ধ ডালটাই আমি ফোড়ন দিয়ে দিয়েছিলাম। সেটা যে ফোটাতে হবে জল দিয়ে সেটা আমার মাথায় ছিল না। এদিকে তো চোখে ঘুম, কি করব আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। বাধ্য হয়ে প্রেশার কুকারে ভালো করে একটু জল ফুটিয়ে নিয়ে তারপরে ডালের মধ্যে দিয়ে ফের ভালো করে ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। ডালটা কিন্তু অত একটাও খারাপ হয়নি, মোটামুটি ভালো হয়েছিল, চলে যাওয়ার মতন আর কি। আমাদের বাঙালিদের আবার ডালের সঙ্গে কিছু না হলে ভালো লাগে না, মানে কিছু একটা চাই, না হয় পাঁপড় ভাজা, নাহলে বেগুন ভাজা, আলু ভাজা, যাই হোক কিছু একটা চাই। তো ভাবলাম আলুই আছে ঘরে, সেটাকেই গোল গোল করে একটু ভেজে নিচ্ছি। অনেকদিন এইভাবে আলু ভাজা খাওয়া হয় না, তাই ভাবলাম যেহেতু সময় অল্প আছে তো গোল গোল করে আলুটাকে কেটে নিই। ঘুম চোখ নিয়ে রান্না করতে এসে দেখুন চারিদিকে আজকে সর্বনাশ। আলু ভাজাটাও প্রায় পুড়েই যাচ্ছিল, কোনো রকমে একটু রক্ষা হয়ে গেল। আর এদিকে আমি লাউ কেটে ভালো করে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। লাউটা কিন্তু আমাকে বড়মশাই কেটেই হেল্প করে দিয়েছিল, মেশিন দিয়ে সে সুন্দর করে কুচিয়ে দিয়েছে। সেটাকে একটু ছেঁচকি করে ফেললাম। এদিকে ছেলের খাবার রেডি, একটু সুজি করে ফেলেছি। এবার এটা ঠান্ডা হলে এর মধ্যে একটু দুধ গুলিয়ে ঢেলে দিলেই হয়ে যাবে। আর এদিকে এই যে দেখুন, লাউটা কিন্তু বেশ কচি ছিল। জানেন, এদিকের মানুষরা কিন্তু লাউ একদম মনে হয় পছন্দ করে না, কারণ বাজারে একটা লাউও পাওয়া যায় না, খুব কম। জানেন, যেই একটা লাউ পেয়েছে অমনি বড়মশাই বাজার থেকে নিয়ে চলে এসে লাউ দিয়ে তরকারি খাবে বলে। তো মাছ ছিল না, সেই জন্য আপাতত লাউ ছেঁচকিটাই করে ফেললাম। মাছ আনলে তারপরে ভাবা যাবে। পুরোটা তো আর একবারে খাওয়া যায় না। দেরি করে ঘুম থেকে উঠলে কিছুই ভালো লাগে না, কোনো কাজেই এনার্জি পাওয়া যায় না। কি করব, তবুও সংসার করতে হলে কাজ তো করতেই হবে। ভেবেছিলাম আজকে একটু কাজটা কম করব, যেহেতু ডাল ভাত রান্না করেছি, অনেক কিছুই তাড়াতাড়ি হয়ে গেছে। কিন্তু সংসার করতে গেলে কি আর তাড়াতাড়ি করা যায় বলুন? একটা কাজ শেষ হলে আরেকটা কাজ সামনে চলে এসে দাঁড়িয়ে বলে, এই যে আমি চলে এসেছি, তুমি এবার আমাকে সেরে নাও। তো সেটাই চলছিল। এক গাদা জামা কাপড় ছিল ঘরে পরে, সেটাই আজকে ধুয়ে দিলাম। আর এই যে সিঁড়ির সামনেটা কি জানি কোথার থেকে যে এত ধুলো আসে, বারবার ওখানটায় আমাকে গিয়ে ঝাড় দিতে হয়। পায়ে ধুলো বাঁধলে একদম ভালো লাগে না, জানেন, কেমন একটা যে অস্বস্তি বোধ হয় কি বলবো। আজ সকালে যা কাণ্ড ঘটিয়েছি কি বলবো। এদিকে তো দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, সেদিকে এসে রান্না করতে গিয়ে চারিদিকে একাকার কাণ্ড। প্রায় আলু ভাজাটা তো পুড়েই যাচ্ছিল দেখলেন, আর ওদিকে ডালের তো আর কি বলবো। মানে নিজেই যখন মনে করছিলাম এতটা হাসি পাচ্ছিল। আর বর্মশাইকে আমি খুব বকছিলাম জানেন, বললাম তুমি আমাকে একদম ডাকলে না কেন। বললো এমনিতেও রাত করে শোও, তাই ভাবলাম শুয়ে আছো শুয়ে থাকো, দেখি আমি কতটা কাজটা এগিয়ে দিতে পারি। সেই হিসেবেও কাজ করছিল। আর একটু দেরি করে উঠলে হয়তো ডাল ভাত রান্নাই করে ফেলতো। একজন বউয়ের এর থেকে আর বেশি কি চাওয়ার আছে বলুন তো? সুখ দুঃখে দুজন দুজনার পাশে থাকবো, এটাই তো সংসার। এভাবেই যদি চলতে থাকে তাহলে তো কোনো অসুবিধাই হয় না একটা সংসার চালাতে। আরামে সারাটা জীবন কেটে যায়। জানি সবসময় একরকম চলে না, সংসার মানেই হাসি কান্না দুঃখ সুখ, এটা নিয়েই হবে। আজ ভালো আছি, কাল হয়তো খারাপ থাকবো, তাতে কি হয়েছে? যখন ভালো থাকবো সেই সময়টাকে পুরোপুরিভাবে উপভোগ করব। তাহলেই চলে যাবে। তবে কি বলুন তো, ভালোবাসার মানুষটা যদি সবসময় পাশে থাকে, সে দুঃখ হোক বা সুখ, সমস্ত বাধাই অতিক্রম করে নেওয়া যায়, আর সংসারটা আরও ভালো হয়ে ওঠে। সত্যি কথা বলতে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজতে না বড্ড কষ্ট হয়ে যায়। এতটা প্রেশার লাগে, হাতও লেগে আসে, আর কোমরটাও মনে হয় যেন কেমন ব্যথা ব্যথা করে। প্রেগনেন্সির পর থেকে এতটা পরিমাণে হেলদি হয়ে গেছি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটাই আমার করতে ভালো লাগে, এছাড়া কোনো কাজ ওইভাবে আমার পছন্দ না। আর দাঁড়িয়ে আমি বাসন বেশি একটা মাজিও নি বিয়ের আগে, যার জন্য প্রচুর পরিমাণে অসুবিধা হয়ে যায়। আর এই যে এদিকে বড়মশাই বাজার থেকে আজকে ভালো শিঙি মাছ পেয়েছিল, বেশ বড় বড় সাইজের, সেগুলোকে নিয়ে এসেছে ছেলের জন্য। দেখুন মাছগুলো কিন্তু বেশ বড়, মানে আমাদের ওই সমস্ত সাইডে এত বড় শিঙি মাছ খুব কম পাওয়া যায়। আর যদিও বা পাওয়া যায় তার প্রচুর পরিমাণে দাম থাকে, ধরুন হয়তো 1200 টাকা কি 1600 টাকা কিলো। এখানে কিন্তু সেই হিসাবে অনেকই কম, যদিও আমি বড়মশাইয়ের কাছে জিজ্ঞাসা করিনি যে কত টাকা দাম নিয়েছে।
আর এদিকে মাছটাকে ভালো করে আমি নুন দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ এই সমস্ত মাছে না, এই শিঙি মাগুর মাছে কেমন একটা লালা জাতীয় জিনিস থাকে, সেটাকে না ফেলে দিলে ভালো লাগে না। তো ভালো করে ধুয়ে আমি টিফিন কারিতে নিয়ে নিয়েছি। এই যে দেখুন মাছগুলো বেশ বড় ছিল আর জ্যান্ত। আর ছেলেকে এই যে 1 পিস মাছ আমি নিয়ে নিয়েছি, ওকে আজকে পেঁপে আলু দিয়ে একটু ঝোল করে দেবো। মাছটাকে এবার ফ্রিজে রেখে দিই। মাছটা কিন্তু নিয়ে এসেছিলো প্রায় অনেকটা সকালে, এই ধরুন ওই 9টা নাগাদ মাছ নিয়ে এসেছিলো, কিন্তু এখন আমি মাছ ধুচ্ছি, প্রায় তখন 1:30টা মতন বাজে। কি করব, সময় পাইনি, অন্য কাজগুলোও তো সেরে নিতে হবে, তাই ওভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বার করে এই সময় এখন একটু সময় পেয়েছি, ধুয়ে নিলাম। আর এদিকে ছেলের মাছটা ভাজা হচ্ছে। আর এদিকে কয়েকদিন ধরে বর্মশাই হাট থেকে গাজর আনছে, গাজরগুলো এত পরিমাণে নোংরা কি বলবো, প্রচুর পরিমাণে মাটি লেগে থাকে, সেগুলোকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। নাহলে ওই অবস্থায় যদি ফ্রিজে রেখে দিই, হয়তো গাজরগুলো 2 দিনও যাবে না, পচে যাবে। তো ভালো করে যে ধুয়ে নিয়েছি। হয়তো একটু বুঝতে পারছেন যে এখনও হালকা হালকা কালো কালো দাগ দাগ আছে, ওগুলো মাটি, এত পরিমাণে মাটি লেগেছিল কি বলবো। এদিকে ছেলের মাছের ঝোলটা তো হয়ে গেছে, আর ওদিকে গিয়ে আমি ছেলেকে বারবার ডেকে আসছি যে বাবু অনেক ঘুমিয়েছে, ওঠো। সে কিন্তু ঘুম থেকে ওঠার জন্য আজকে একদম রাজি না, এত পরিমাণে ঘুমোচ্ছে কি বলবো, ঘুমোতে চায় না। কিন্তু একবার ঘুমিয়ে পড়লে সহজে উঠতেও চায় না। কোনো রকমে টেনে টুনে তুলে একটু স্নান করিয়ে দিলাম, তারপরে আমিও স্নান করে এসে এই যে গরম গরম ভাত করেছিলাম ওর জন্য প্রেসার কুকারে, সেটাই একটু ভালো করে চটকে নিচ্ছি। আর এদিকে তো মাছের ঝোল রেডি। তাহলে আজকে মাছের ঝোল আর ভাত। আমি চেষ্টা করি ওকে 2 দিন পর পর একটু অন্যরকম খাবার দিতে, তাহলে ওর মুখের স্বাদটাও একটু বুঝিয়ে থাকবে আর খেতেও ভালোবাসবে, বেশি একটা ঝামেলাও করবে না। একা হাতে সেই ঘুম থেকে উঠে বাসি কাজ থেকে শুরু করে সমস্ত কাজই পড়ে থাকে। তারপর রান্নাবাড়ি, বর্মশাই চলে যাওয়ার পরে আরও সংসারে অন্যান্য কাজ থেকে যায়। আবার আলাদা করে ছেলের জন্য রান্না করতে আসলে নিজের ওপরে একটু চাপ তো পড়বেই। এখন আবার তার মধ্যে ভিডিও করতে হয়, মানে একটা কাজের চাপ আরও বেড়ে গেল, যার জন্য নিজের ওপরে অনেকটা প্রেশার পড়ে যায়। তবু প্রেশার পড়লে কিছু করার নেই, মা হয়েছে, ছেলের ভালো মন্দের দিকে তো আমার নজর রাখতেই হবে। ওর কোনটা ভালো লাগে কি না লাগে সেটা তো আমি দেখবো বলুন। ছেলেটার আমার মুখে বড্ড স্বাদ, এত খাবার স্বাদও কী করে বোঝে এটুক বয়সে, সেটাই আমি বুঝতে পারি না। আর এই যে বারবার হাত দিয়ে দেখাচ্ছে থালায় আজকে 2টো মাছ, সেটাই ওই যে আমি বলছি 2টো, ও তো বলতে পারছে না, কিন্তু ওই যে হাসছে আর শয়তানি করে ওটা ওটা বলছে। কি বলবো, মাছ দেখলে তার আর আনন্দের কোনো শেষ থাকে না, এত মাছ খেতে ভালোবাসে। এখনকার দিনে বাচ্চা কাচ্চাদের এই এক সমস্যা, মাছ মাংস ছাড়া তারা কিছুই বোঝে না। ওই যে বললাম ছেলে আজকে লম্বা ঘুম দিয়েছে, মানে ধরুন ওই 10:30 11টা নাগাদ ঘুমিয়েছে, আর এদিকে উঠেছে প্রায় 2টো বাজে তখন ঘড়ির কাঁটায়। এখন কি আর ঘুমায়, ব্যাস সারা দুপুর এবার আমাকে জ্বালাতন করেছে। একটু বেলাটা পড়তে পড়তেই ছাদে চলে এলাম, আর ছাদে এসে তার শয়তানি শুরু। এই যে দেখুন, যে বাড়িতে থাকি ওই বাড়ি বৌদি চালগুলোকে ছাদে শুকাতে দিয়ে গেছিলো, আর আমার ছেলেটা ওর মধ্যে গিয়ে শয়তানি করছিল, তাই সেটাকে একটু ঠিকঠাক করে গুছিয়ে রেখে আসলাম। আর এদিকে মা ছেলে মিলে একটু শয়তানি হচ্ছে। সে তো দিব্যি আমার কোলে ছিল, এখন তার বায়না সে কোল থেকে নিচে বসবে। জানলা যেহেতু পুরোভাবে এখনও কমপ্লিট হয়নি, কি করে ওকে ছেড়ে দিই বলুন। দেখুন জড়িয়ে ধরে আছি, কিন্তু সে কিছুতেই শুনবে না, বারবার আমার কোলের থেকে নেমে নিচে বসবে। যে দেখুন ছেলে আমার কত কিছু শিখে গেছে। কোথায় দেখিয়ে দাও তো, হ্যাঁ তোমার চোখ কোথায়, ওলে বাবলে ওরম করে দেখাতে হয় চোখ, আরেকবার ভালো করে দেখে দাও, আরেকবার দেখাও তোমার চোখ কোথায়, দেখাও দেখাও তোমার জিভ কোথায়, জিভ দেখাও, জিভ কোথায় ভালো করে দেখাও, এদিকে তাকিয়ে দেখাও, এদিকে তাকিয়ে দেখাও, জিভ কোথায় দেখাও, এটা তোমার দাঁত কোথায়, ওলে বাবলে তোমার নাক কই, নাক নাক দেখাও, ওইটা তো কান, নাক কোথায়, নাক তোমার নাক কোথায় দেখো, নাক নাক কোথায়, ওটা তো চুল, চুল এই যে নাক, এই যে তোমার নাক কোথায়, কান কোথায়, কান, হ্যাঁ এবার ঠিক হয়েছে। এবার তোমার মাথার চুল কোথায়, গুড, তোমার পেট কোথায়, পেট, হ্যাঁ তোমার হাত, এইটা পা কোথায়, পা 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 তোমার পা কোথায়, এইটা, ওলে বাবলে ওলে বাবলে, আচ্ছা গুড। আমার সোনা বাবা কোথায়, আমার সোনা বাবা, আমার সোনা বাবাটা কোথায় দেখো, এই যে এটা হামি দিয়ে দাও তো, এটা হামি দিয়ে দাও তো, এরকম করে একটা হামি দাও, হামি দাও, দেবে না, ও ও
এত বড় দুষ্ট হয়েছে দেখুন, আমাকে কিছুতেই ধরতে দেবে না, সে একা একা বসে থাকবে। আর এই যে মোবাইলের দিকে তাকিয়ে চাবিটা নিয়ে দিচ্ছে দেখুন, কি বুদ্ধি বলুন, মানে কি বলবো আর, এখনকার দিনে ছেলেপেলেরা একদম 16 আনা বুদ্ধি নিয়ে জন্মগ্রহণ করে। জানেন ছাদে এতটা জ্বালাতন করছিল, তার কথা না শুনলেই শুধু একটুখানি পরপর শুধু কান্না করে দেয়, এত বড় জেদ হয়েছে তার। কি করা যাবে, বাচ্চা মানুষ বোঝে না, তার জেদ টুকটাকভাবে একটু মেটানোর চেষ্টা করি। আর সারাদিন পরে ওর সাথে একটু টাইম না দিতে পারলে নিজের মনটাও ভালো লাগে না। ছেলেটা আমার এত দুষ্টু হয়েছে, এখন সে চায় সব সময় আমি তার পাশে থাকি, তার সাথে খেলা করি। কিন্তু কি করে সম্ভব বলুন তো, একা ঘরে কাজ না করলে কি করে চলবে। কিন্তু সে তো আর বুঝতে পারে না, তার সঙ্গে একটু খেলা করতে গিয়ে এদিকে আমার কাজের দেরি হয়ে যায়। তবে কিছু করার নেই, বাচ্চা মানুষ, ওর মনে যেটা চায় সেটা তো একটু করতেই হবে। আর এখন থেকে যদি একটু নিজের ছেলের জন্য টাইম না দিতে পারলাম তাহলে আর কি করলাম বলুন। আজকের মতন আমি ভিডিওটি এখানেই শেষ করছি। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখেছেন, তাদের যদি কোথাও আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনারা কিন্তু সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। দেখা হবে আর একটি নতুন ব্লগ নিয়ে নতুন সময়। আজকের মতন এখানেই আমি শেষ করছি।